আজকের ভিডিওতে আমরা খুব বেশি তাত্ত্বিক আলোচনা করব না, তার বদলে আজকের ভিডিওটাকে একটা এডুকেশনাল ট্রাভেল ব্লগ এরকম কিছু একটা হয়তো বলা যেতে পারে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তার জন্মস্থান হলো জামতপুর নামে একটা জায়গা। সেখানকার একটা ট্রাভেল সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তবে সেই মূল ট্রাভেলের জায়গাটায় যাওয়ার আগে কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য আমরা আগে জেনে নিচ্ছি। আমরা সকলেই জানি যে কৃষ্ণদাস কবিরাজের জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা। এই বইটা বাংলা ভাষায় লেখা অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব গ্রন্থ বলা যেতে পারে। এছাড়াও কৃষ্ণদাস কবিরাজের সংস্কৃত ভাষায় লিখিত দুটো গ্রন্থের সন্ধান আমরা পাই, একটা হলো সারঙ্গরঙ্গদা আর একটা হলো গোবিন্দ লীলামৃত। শ্রী চৈতন্যের জীবনী তো অনেকই রয়েছে, চৈতন্য ভগবত রয়েছে, অনেকগুলো চৈতন্য মঙ্গল রয়েছে, কিন্তু এর মধ্যে চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটা কেন বিখ্যাত সেই প্রশ্নের যদি আমরা উত্তর দিতে চাই, তাহলে এইভাবে বিষয়টা বলা যেতে পারে যে কৃষ্ণদাস কবিরাজ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে নিছকই শ্রী চৈতন্যের জীবনের বাহ্যিক বিবরণ দেওয়ার চেষ্টা করেননি, বরং এই বইয়ের মূল প্রতিপাদ্য হল বৈষ্ণব দর্শন। এখানেই, এই জায়গাতেই কৃষ্ণদাস কবিরাজের লেখা অন্যান্য শ্রী চৈতন্যের জীবনীর চেয়ে আলাদা হয়ে গেছে। অন্যান্য জীবনীতে যেটা করা হচ্ছে, শ্রী চৈতন্য কিসের পরে কি করেছিলেন সেই রকম ঘটনার বাহ্যিক বিবরণ দেওয়া হচ্ছে, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গুরুত্ব দিয়েছিলেন বৈষ্ণব দর্শন বা ফিলোসফির ওপর। এবার কয়েকটা অমীমাংসিত প্রশ্নের দিকে একটু নজর ফেরানো যেতে পারে। কৃষ্ণদাস কবিরাজের জন্ম এবং প্রয়াণ কবে সেটা আমরা জানি না। এরকম কোনো তাত্ত্বিক বলে থাকেন যে তার জন্ম 1496 খ্রিস্টাব্দে এবং প্রয়াণ হলো 1582 খ্রিস্টাব্দে, তবে কিনা এই সালটা নিয়ে সন্দেহ রয়েছে, এই বিষয়ে সকলে একমত নন। এরকম শোনা যায় যে কৃষ্ণদাস কবিরাজের বাবার নাম ভগীরথ, মায়ের নাম সুনন্দা, কিন্তু এই বিষয়টা সম্পর্কেও পণ্ডিতরা সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। আর একটা কথা, যে কৃষ্ণদাস কবিরাজের জাতি কি, মানে তিনি কি বৈদ্য ছিলেন নাকি ব্রাহ্মণ ছিলেন। কেউ কেউ বলেন যে যেহেতু তার নামের সঙ্গে আমরা কবিরাজ কথাটা ব্যবহার করি, তাই জন্য তিনি হয়তো বৈদ্য বংশের সন্তান ছিলেন। আবার অনেকে বলে থাকেন, যেমন সুকুমার সেনী বলে থাকেন, যে না, কৃষ্ণদাস কবিরাজ বৈদ্য নন, ওই কবিরাজ কথাটা এখানে তার মানে জাতিগত পরিচয় নয়, কবিত্ব শক্তির জন্য তাকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল। কিন্তু কবিরাজ মানে এখানে সত্যি সত্যিই যে তিনি কবিরাজি চিকিৎসা করতেন, বৈদ্য ছিলেন, এইটা নয়, বরং শাস্ত্রে, ধর্মশাস্ত্রে তার যে সুগভীর জ্ঞান ছিল তার থেকে অনুমান করা যেতে পারে হয়তো তিনি পূর্বাশ্রমে ব্রাহ্মণ ছিলেন। কিন্তু যাই হোক, তিনি বৈদ্য বংশেরই হন কি ব্রাহ্মণ বংশেরই হন, পরবর্তীকালে তিনি যখন বৈষ্ণব হয়ে যাচ্ছেন তখন এই সমস্ত প্রশ্নই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আরেকটা অমীমাংসিত জায়গা হলো কৃষ্ণদাস কবিরাজের গুরুর নাম কি। সুকুমার সেন অনুমান করেছেন কৃষ্ণদাস কবিরাজের গুরু ছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু, তবে এই বিষয়ে অন্যান্য পণ্ডিতরা অনেক ভিন্নমত পোষণও করেছেন। কেউ কেউ বলে থাকেন কৃষ্ণদাস কবিরাজের গুরু হলেন রঘুনাথ দাস, বৃন্দাবনের 6 জন গোস্বামীর মধ্যে একজন যিনি ছিলেন। আবার ডক্টর রাধাগোবিন্দনাথ, তিনি অনুমান করেছেন যে কৃষ্ণদাস কবিরাজের গুরু ছিলেন রঘুনাথ ভট্ট গোস্বামী। তো সত্যি করেই তাঁর গুরু কে ছিলেন, গুরু বলতে আমরা এখানে দীক্ষা গুরুর কথা বোঝাচ্ছি, শিক্ষাগুরু নয়, সত্যি করেই তাঁর দীক্ষাগুরু কে ছিলেন এটা আমরা সুনিশ্চিতভাবে জানি না। এবং শ্রী চৈতন্য চরিতামৃত এই বইটা কবে লেখা হয়েছিল এটাও আমরা নিশ্চিতভাবে জানতে পারি না। শ্রী চৈতন্য চরিতামৃতের কোনো পুঁথিতে কালজ্ঞাপক শ্লোক হিসেবে এরকম একটা কথা লেখা থাকে, শাকে সিন্ধগ্নি বানেন্দৌ। তো এইটাকে যদি আমরা ওই অঙ্কস্য বামাগতি সূত্র অনুযায়ী ভাঙি, তাহলে দেখতে পাবো শাক না হলো শকাব্দ, আমরা বুঝতে পারছি। সিন্ধু মানে সপ্ত সিন্ধু, অগ্নি মানে হলো 3টে আগুন থাকে, আকাশের আগুন, পৃথিবীর আগুন এবং পাতালের আগুন। বান মানে হলো 5 পঞ্চবান এবং ইন্দু হলো চাঁদ একটা। তাহলে এবার আমরা যদি ডান দিক থেকে বাঁ দিকে যাই, তাহলে আমরা পাচ্ছি 1537 শকাব্দ, অর্থাৎ কিনা 1615 খ্রিস্টাব্দ। এই শ্লোক থেকে কেউ কেউ মনে করছেন যে শ্রী চৈতন্য চরিতামৃত লেখা হয়েছিল 1615 খ্রিস্টাব্দে। কিন্তু অন্যদিকে আপনারা লক্ষ্য করে দেখুন, কৃষ্ণদাস কবিরাজের জন্ম আমরা লক্ষ্য করে দেখেছি মোটামুটিভাবে মনে করা হয় 1496 খ্রিস্টাব্দ নাগাদ। তাহলে 1615 খ্রিস্টাব্দে তিনি যদি শ্রী চৈতন্য চরিতামৃত লিখে থাকেন, তাহলে তিনি অত্যন্ত দীর্ঘায়ু হয়ে যান।
এইটা সম্ভবত ঠিক নয়, তাই জন্য সুকুমার সেন অনুমান করেছেন যে না, 1615 খ্রিস্টাব্দ নয়। কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছিলেন মোটামুটিভাবে 1560 থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যে। তার তখন বয়স হয়েছিল অনেকটাই, প্রায় 80 কি 84 বছর বয়স, কিন্তু এতটা দেরি নয় যে 1615 খ্রিস্টাব্দ নয়। আবার অধ্যাপক সুকুমার মুখোপাধ্যায় অনুমান করেছেন যে কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন আনুমানিকভাবে 1612 খ্রিস্টাব্দ নাগাদ। তো সত্যিকারের কোনটা এটা আমরা কেউই জানি না, কিন্তু এই বিষয়ে যে বিতর্ক রয়েছে এইটুকু অন্তত আমরা জানলাম। আমাদের প্রাথমিক যে তথ্যগুলো বলার ছিল এগুলো আমরা একটু জেনে নিলাম, এরপর আমরা মূল যে ট্রাভেলের অংশটা সেই দিকে অগ্রসর হতে পারি। আমরা তো বলেছি কৃষ্ণদাস কবিরাজের জন্ম হলো জামটপুর গ্রামে, বর্তমানে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় এই জামটপুর গ্রাম অবস্থিত। এবার এই জামটপুর গ্রাম ছেড়ে কৃষ্ণদাস কবিরাজ কেন বৃন্দাবনে চলে গেলেন সেই সম্পর্কিত একটা বিখ্যাত কাহিনী রয়েছে। কাহিনীটা হলো এইরকম, একবার কৃষ্ণদাস কবিরাজের বাড়িতে, মানে জামটপুরে আর কি, সেখানে অষ্টপ্রহর সংকীর্তনের আসর বসেছে। এবার সেই কীর্তনের আসরে কৃষ্ণদাস কবিরাজের ভাই নিত্যানন্দ প্রভু সম্পর্কে কিছু অসম্মানজনক মন্তব্য করেন। এই বিষয়টা কৃষ্ণদাস কবিরাজ একেবারেই মেনে নিতে পারেননি, কারণ তিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর একনিষ্ঠ ভক্ত। তার ফলে কৃষ্ণদাস কবিরাজের সঙ্গে তার ভাইয়ের একটা মনোমালিন্য তৈরি হয়। সেই রাত্রিরে কৃষ্ণদাস কবিরাজ স্বপ্নে দেখেন যে নিত্যানন্দ প্রভু তাকে স্বপ্নে বলছেন যে তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গেলে বৈষ্ণবের আকাঙ্ক্ষিত যা কিছু তা তুমি পাবে। এবং এই ঘটনার পরই আস্তে আস্তে কৃষ্ণদাস কবিরাজ জামটপুরের পাঠ শেষ করে তিনি বৃন্দাবনে চলে যান। এবার আপনি যদি জামটপুর তীর্থ দর্শন করতে চান সেখানে কিভাবে যাবেন? আমরা গেছিলাম নবদ্বীপ ধাম থেকে, সেটা বলছি। নবদ্বীপ থেকে আপনি জামটপুর স্টেশন, জামটপুর বহরন যে স্টেশন সেখানে আপনি যেতে পারেন, বা সালার স্টেশন সেখানেও আপনি নামতে পারেন। জামটপুর বহরন এবং সালার পরপর দুটো স্টেশন, যেটা ইচ্ছে আপনি নামতে পারেন। নামলে সেখান থেকে টোটো করে, ই রিক্সা যাকে বলে, ই রিক্সা করে আপনি জামটপুরে যে কৃষ্ণদাস কবিরাজের শ্রীপাঠ রয়েছে সেখানে আপনি পৌঁছতে পারবেন। নবদ্বীপ স্টেশন থেকে সালার বা জামটপুর বহরন এই দূরত্বটা হলো ট্রেনে মোটামুটিভাবে 1 ঘন্টা 10 মিনিট মতো। আমরা যখন জামটপুর গেছিলাম তখন সালার স্টেশনে নেমে গেছিলাম। সালার স্টেশন থেকে টোটো করে আপনি যখন জামটপুরের অভিমুখে যাচ্ছেন, এই জার্নিটা হলো মোটামুটি 20-25 মিনিটের। দুধারে একদম ফাঁকা মাঠ, এবং সেই মাঠের মাঝখান দিয়ে পিচ রাস্তা চলে গেছে, একদমই গ্রামের পরিবেশ। রাস্তায় অত্যন্ত বেশি ঝাঁকুনি হচ্ছিল বলে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা কিছুটা কেঁপে গেছে। তাছাড়া আমি বেশ বাজে ক্যামেরাম্যান, তার ফলেও ভিডিওটা খারাপ হয়ে গেছে। কিন্তু আপনি যখন যাবেন সচক্ষে দেখলে জায়গাটা আপনার ভালো লাগবে। মিনিট 20 টোটো জার্নির পর তারপরে ক্রমশ মূল যে জামটপুর গ্রাম, সেই গ্রামের ভেতরে আপনি প্রবেশ করতে শুরু করবেন। গ্রামে পৌঁছে যে কাউকে জিজ্ঞেস করলেই কৃষ্ণদাস কবিরাজের শ্রীপাঠ আপনাকে দেখিয়ে দেবে। এই শ্রীপাঠের প্রধান আকর্ষণ এই যে মন্দির আপনি এখন দেখছেন, এই মন্দিরের মদন গোপাল মূর্তি আর পূজা করতেন স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ। এখনকার দিনে আপনি যখন এই মন্দিরে যাবেন, এখানে আপনি গৌরনিতাইয়ের মূর্তি দেখতে পাবেন এবং মদনমোহনের শ্রীবিগ্রহ। কৃষ্ণদাস কবিরাজের পূজিত এবং সেবিত মদন গোপাল মন্দির, তার শ্রীবিগ্রহ আপনি দর্শন করলেন, গৌরনিতাইকে আপনি দর্শন করলেন। তারপরে আশেপাশে আরও কয়েকটি জিনিস রয়েছে, সেগুলো আপনি ক্রমশ দেখতে শুরু করলেন। এই যে মন্দিরের কথা আমরা বলছি, এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে নাট মন্দির। নাট মন্দিরতে বছরের বিশেষ সময়ে উৎসব অনুষ্ঠান হয়, তবে আমরা যখন গেছিলাম তখন এই নাট মন্দির ফাঁকাই ছিল। আপনি ভিডিও থেকে দেখতে পাচ্ছেন যে একদমই গ্রামের পরিবেশ। এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে যখন গেছিলাম, আমার সবচেয়ে অবাক লেগেছিল যে এত বিখ্যাত একটা জায়গা, এত বড় একজন ব্যক্তি এখানে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সেই রকম কিন্তু পর্যটকদের এখানে ভিড় নেই। আমি প্রত্যাশা করেছিলাম গিয়ে দেখবো একেবারে তীর্থযাত্রীরা গিজগিজ করে ভিড় করে রয়েছেন, সেরকম কিন্তু নয়, একেবারেই ফাঁকা জায়গা। তার ফলে আপনার আরও বেশি করে ভালো লাগবে। এই যে নাট মন্দিরের কথা আমরা বলছি, এই নাট মন্দিরটির সংস্কার সাধন করেছিলেন ইসকনের এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এখানে তার একটা ফলক লাগানো রয়েছে, তার থেকে সেটা আমরা জানতে পারছি। এই নাট মন্দিরেরই এক পাশে রয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভজন কুটির। এখনকার দিনে এই কুটির সিমেন্টে বাঁধানো রয়েছে, কিন্তু এককালে নিশ্চয়ই ছিল না। এবং এই ছোট্ট ভজন কুটির দেখে
আমরা একটা কথা বুঝতে পারি, বাংলায় বলা হয় বৈষ্ণবের বিনয়। কৃষ্ণদাস কবিরাজের মতো একজন কিংবদন্তি লেখক, বৈষ্ণব ভক্ত, অথচ তার ভজন কুটির এত ছোট, এত সাধারণ এবং বিনম্র, দেখলে অবাক হতে হয়। এখনও কৃষ্ণদাস কবিরাজের যারা উত্তরপুরুষ রয়েছেন, তারা এই ঝামটপুরে বাস করেন, তারা যত্ন করে রেখে দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজের নিজের হাতের লেখা শ্রী চৈতন্য চরিতামৃতের পুঁথি, তার পাদুকা এবং অন্যান্য স্মৃতি সামগ্রী। কৃষ্ণদাস কবিরাজ নিত্যলীলায় প্রবেশ করেছেন আজ থেকে প্রায় 500 বছর আগে, কিন্তু যতদিন বাঙালি জাতি বেঁচে থাকবে, তাঁর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অমর হয়েই থাকবে।